আমরা শুরু করে দেই আমাদের যে অংশটা বাকি ছিল অংশটায় আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে পড়ব, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে? আমরা এর আগে তো পড়েছি মাতৃভাষা, তারপর হচ্ছে রাষ্ট্রভাষা, ইশারা ভাষা বা সংকেত ভাষা গুলো পড়েছি। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা পড়ব ভাষার রূপ বৈচিত্র্য। ঠিক আছে, এটা বিষয়টা অনেক সহজ, একটু আমরা জেনে নিই, তারপর যদি আমরা আজকে সুযোগ পাই তাহলে পরবর্তী অধ্যায়েরও কিছু একটা আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা কথা না বাড়িয়ে। দেখো, আসলে কি জানো, ভাষা যেহেতু চলমান বা হচ্ছে কোনো মানে নদীর স্রোতের সাথে তুলনা করা হয় ভাষাকে। এই ভাষা এক এক স্থানে এক এক রকম, আবার হচ্ছে তোমার মুখ, ওই যে আমরা এর আগেই পড়েছি মৌখিক ভাষা, লেখ্য ভাষা, কথ্য ভাষা। এই ভাষাগুলো যে মানে কথ্য ভাষা বা মৌখিক ভাষা, এই যে আবার এটা জেনেছিলাম যে এক এক অঞ্চলের ভাষার বৈচিত্র্য আছে, ভিন্নতা লক্ষ্য করা যায়। আবার এই সমস্ত ভাষা যেন মানে আসলে সমস্ত আঞ্চলিক ভাষা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে তো সেই অঞ্চলে বসবাস করতে হবে অথবা সেই অঞ্চলের মানুষের সাথে আমাদেরকে মিশতে হবে। তো এটা যেহেতু সম্ভব নয়, তাই আমাদেরকে প্রমিত ভাষার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এই ভাষাটা কিন্তু একটু চর্চা করে নিতে হয়। অনেকে যাদের আঞ্চলিক বা বলা হয় যে কথ্য ভাষা, যেটা একটু জটিল প্রকৃতির, অর্থাৎ প্রমিত ভাষার কাছাকাছিই নয়, তো তাদেরকে একটু প্রমিত ভাষাটা চর্চা করে শিখতে হয়, অর্থাৎ শুদ্ধ ভাষাটা একটু শিখে নিতে হয়। আমরা সাধারণত শুদ্ধ ভাষাটা কোথায় কোথায় ব্যবহার করি? এই যে আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি কিংবা তোমরা পড়ছো, শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক কিন্তু প্রমিত ভাষায় কথা বলেন, শুদ্ধ ভাষায় কথা বলেন। এছাড়া বক্তৃতা, সেমিনার, এ ধরনের বিশেষ বিশেষ যে সমস্ত জায়গা আছে, বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে, কিংবা অনেক সময় বিশেষ মানুষের সাথে কথা বলতে গেলেও আমরা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলি। কিন্তু আমরা যখন নিজের বন্ধু বান্ধবের সাথে কথা বলি, তারপরে বাবা মায়ের সাথে কথা বলি, যাদের আঞ্চলিক ভাষাটা একটু অন্যরকম, তা আমরা কিন্তু খুব সহজভাবে সেখানে নিজের মতামত ব্যক্ত করি, এবং সেটা সেটা কোন ভাষায় করি? বেশিরভাগ ক্ষেত্রে। ওয়ালাইকুম আসসালাম। সবাই সময় মতো জয়েন করবা, ঠিক আছে? তখন আমরা কোন ভাষায় কথা বলি? আমাদের যে ভাষা আমাদের অঞ্চলে প্রচলিত। ওয়ালাইকুম আসসালাম। যে ভাষা আমাদের অঞ্চলে প্রচলিত, ঠিক সেই ভাষাটাই আমরা কথা বলি। এখন আমরা এই ভাষার রূপ বৈচিত্র্যটা একবার পড়ে নেব। আমরা কি জানি? ভাষার কোনো ওয়ালাইকুম আসসালাম অখণ্ড বা একক রূপ নেই। অখণ্ড কি? যা খণ্ড 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 মিস কোনো খণ্ড নেই, খণ্ড নেই। হ্যাঁ, মানে একক রূপ নেই। ঠিক আছে, এটা পরিবর্তনশীল, এটা চলমান, এটা গতিশীল। ঠিক আছে, একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়। আমি কিন্তু প্রথম দিকে এই কথাগুলো বারবার বলছিলাম যে আমাদের বাংলাদেশে সবারই ভাষা আসলে বাংলা, কিন্তু তোমার চট্টগ্রাম অঞ্চলের ভাষা শুনলে কিংবা হচ্ছে ধরো এই পঞ্চগড়, রংপুর এইসব অঞ্চলের ভাষা শুনলে তোমাদের মনেই হবে না যে এরা বাংলা ভাষায় কথা বলছে, মনে হবে। কিংবা নোয়াখালী অঞ্চলের ভাষা শুনলে মনে হবে যে এরা মনে হয় অন্য কোনো ভাষা থেকে কথা বলছে, এমনও মনে হয় অনেকের ভাষা শুনলে। এরা অনেক যারা শুদ্ধ ভাষায় কথা বলতে শিখেছো, যারা শুদ্ধ ভাষায় শুধু কথা বলতে জানে, তাদের কাছে এমন মনে হবে। কিন্তু যারা ওই অঞ্চলেরই অধিবাসী বা ওই অঞ্চলের বাসিন্দা, তাদের কিন্তু এমন মনে হবে না, কারণ তারা তারা ওভাবেই কথা বলতে শিখেছে এবং পরবর্তীতে সময়ের সাথে সাথে তারা শুদ্ধ রূপটাও আয়ত্ত করে ফেলেছে। এখন আমরা এই ভাষার বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে উপভাষা। উপভাষাকে ইংরেজিতে বলে ডায়ালেক্ট। দেখো, বলা হচ্ছে একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একই ভাষায় যারা কথা বলে তাদেরকে কি বলে? ভাষিক সম্প্রদায় বা একই ভাষাভাষী বা ল্যাঙ্গুয়েজ কমিউনিটি। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলে বাংলাভাষী সম্প্রদায়ের অন্তর্গত। সকলে ভাষা আবার কি এক নয়? কেন এক নয়? সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু ভাষার পার্থক্য আছে। আমি যে ভাষায় কথা বলছি এখন,
চট্টগ্রাম অঞ্চলের মানুষের ভাষা কিন্তু একরকম হবে না, খুলনা যশোর অঞ্চলের মানুষের ভাষা কিন্তু একটু আলাদা হবে, বগুড়া অঞ্চলের, এখানে পার্থক্যটা দেখানো হয়েছে, এগুলো আমরা একটু জেনে নেব। এগুলো কিন্তু মিস নোয়াখালীও হ্যাঁ পড়তে বেশ ভালো লাগে, জানতে ভালো লাগে যে না আমরা কত ধরনের পার্থক্য, আমাদের এই ছোট দেশের মধ্যে কত পার্থক্য আছে। কিসের কারণে এর ধরনের অবস্থা হয় দেখো, ভৌগোলিক ব্যবধান, যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার পার্থক্যের সৃষ্টি হয়। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। এ ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। এ ভাষাকে কি বলা হয়? আঞ্চলিক ভাষা বলা হয়। মনে থাকবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমি কিন্তু যেখানে যেখানে আসলে গুরুত্বপূর্ণ সেখানে বলে দিচ্ছি, তোমরা একটু দাগিয়ে নেবে সঙ্গে সঙ্গে সেখানে সেখানে। তারপর দেখো মিস কোন জায়গাটা গুরুত্বপূর্ণ? আমি প্রথম লাইনে বলেছিলাম যে একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায়, বুঝেছো? তারপরে এখানে আছে কি, এ ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। আর উপভাষা কাকে বলে? ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। তাহলে আমরা তিনটা বিষয় এখানে জানছি। তারপরে দেখো আমাদের প্রতিটি জেলার ভাষায় বৈচিত্র্যপূর্ণ। হ্যাঁ বলো, লাস্ট লাইনটা লাস্টেরটা কি দাঁড়াইতে বললেন? এখান থেকে তাকিয়ে নাও, ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাই হলো উপভাষা। এ ভাষাকে আঞ্চলিক ভাষাও বলা হয়। আরেকটা বিষয় এমনিতে জেনে রাখো, কি কি কারণে ভাষার পার্থক্য সৃষ্টি হয়। এটা হচ্ছে ভৌগোলিক ব্যবধানের কারণে হয়, বলেছিলাম। যৌগিক ব্যবস্থা, সমাজ যোগাযোগ গঠন, ব্যবস্থা, ধর্ম, পেশা। হ্যাঁ যোগাযোগ, প্রতি 10 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু ভাষাটা পরিবর্তন লক্ষ্য করা যায়, বুঝেছো? তাহলে আমরা যদি 100 কিলোমিটার কিংবা 200 কিলোমিটার কিংবা তারও বেশি যদি ব্যবধানটা লক্ষ্য করি, তাহলে দেখবো যে যেখানে আমরা শুরু করছি 1 কিলোমিটারের একদম শুরু, ঠিক আছে, আমি শুরু করলাম এখান থেকে, এরপরে আমি 300 কিলোমিটার পরে গিয়ে দেখবো যে আমি এই শুরুর স্থানে যেখানে যে ভাষা ব্যবহার করা হচ্ছে 300 কিলোমিটার পরে কিন্তু সেই ভাষার ভিন্নতা লক্ষ্য করব, বুঝেছো? এই হচ্ছে ভৌগোলিক ব্যবধান। এরপরে যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্মপেশা, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। দেখো বলা হচ্ছে, দেখো আমাদের প্রত্যেক জেলার নিজস্ব উপভাষা রয়েছে। উপভাষায় কথা বলা মোটেও দোষের নয়, উপভাষা হলো মায়ের মতো, মাকে আমরা শ্রদ্ধা করি, নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে। নিচে বাংলাদেশের কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো। এই যে বলছে যে উপভাষা হচ্ছে আমাদের মায়ের মতো, এখন কেন? কারণ আমরা কিন্তু প্রথম যে ভাষা শিখি, প্রথম যে ভাষাটা জন্মের পরে আমরা শিখছি সেটা কিন্তু উপভাষাই শিখছি, শিখছি না বলো? মায়ের কাছ থেকে, আমাদের সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে যে ভাষাটা আমরা প্রথম শিখছি সেটা কিন্তু উপভাষা। তাহলে কি ওটাই আমাদের সব থেকে প্রিয় নয়? ওটাই কিন্তু আমাদের সব থেকে আপন, বুঝতে পেরেছ? এখন আমরা কয়েকটি ভাষার নমুনা দেখব, উপভাষার নমুনা। দেখো যশোর, খুলনা যশোর এলাকার একটা বাক্য কিভাবে ভিন্ন ভিন্ন রূপ লাভ করেছে সেটাই আমরা আসলে এখানে দেখবো। দেখো, একজন মানুষের দুটো সওয়াল ছিল, ঠিক আছে, বুঝছো? যশোর খুলনা যশোর মানুষের, খুলনা যশোর এলাকার মানুষেরা এইভাবে কথা বলে। বগুড়ার মানুষ কিভাবে বলে দেখো এই বাক্যটি, একজনে দুই বেটা আসিল। তারপরে দেখো রংপুরের মানুষরা কিভাবে বলছে, একজন মানুষের দুই না বেটা আসিল। দেখো এখানে দুই শব্দটা, এখানে ছিল দুটো, এখানে হলো দুই, এখানে হচ্ছে দুই না, এখানে সাওয়াল, এখানে হচ্ছে শৈল, আর একটা হচ্ছে বেটা। এখানে দেখো এই দুই দুই শব্দটা এখানে আসছে দুইটা, এখানে হচ্ছে বেটা শব্দ আসছে পোলা, পোলা শব্দের এখানে রূপ হচ্ছে পুত, এখানে আছে পোয়া, এখানেও পোয়া, আর এখানে হচ্ছে হুত। চিন্তা করো, তুমি যদি এই হুত শব্দটা দেখো, যারা নোয়াখালী অঞ্চলের মানুষ না, তো তারা কিভাবে হুত শব্দটাকে নির্ণয় করবে, যেটা ছেলে, এর অর্থ হচ্ছে ছেলে বা পুত্র, নির্ণয় করা সম্ভব? সম্ভব না। তারপরে যে পোয়া, পোয়া শব্দটা কি সম্ভব নির্ণয় করা? তাহলে চিন্তা করো যে আমরা যদি সে অঞ্চলে যাই তাহলে আমরা কিভাবে
কথা বলবো, আমরা কি কথা বলতে পারবো? এখন তারাও তো আমাদের সাথে কথা বলবে, তাই না? এখন ওই ভাষায় কি আমাদের সাথে কথা বলবে? বলবে না। নো মিস। তারা কিভাবে কথা বলবে? প্রমিত একটা ভাষা আছে, এই যে প্রমিত ভাষা বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় কথা বলবে, বুঝেছো? তাহলে আমিও তাদেরকে আমার মনের কথা বলতে পারবো, আর তারাও আমাকে আমার মানে আমার মতো করে তাদের মনের কথা আমার কাছে ব্যক্ত করতে পারবে, বুঝেছো? এটা হচ্ছে যে আন্তর্জাতিক ভাষার মতো প্রত্যেক দেশেরই একটা প্রমিত ভাষা থাকে, বুঝেছো? আমাদের প্রমিত ভাষা আছে, সে ভাষাটা এখন আমরা একটু পড়বো যে প্রমিত ভাষাটা আসলে কি। প্রমিত ভাষা তো অনেকক্ষণ থেকে আমি বলছি, পড়ে দেখি আসলে প্রমিত ভাষাটা কি। একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না, ওই যে আসলে বোধগম্য হচ্ছে না, আমরা খুবই কষ্ট পাচ্ছিলাম পড়তে গিয়ে। তারপর দেখো, এজন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপী হলো প্রমিত ভাষা। এ ভাষার মাধ্যমে শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয়। তাহলে এই ভাষাটাই হচ্ছে আমাদের সব মানে আমাদের দেশের সমস্ত কাজে লাগে, শিক্ষার কাজে লাগে, প্রশাসনিক সমস্ত কাজকর্মে লাগে, এছাড়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও এই ভাষা। দেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এ ভাষারও ব্যবহার করা হয়। উপভাষা ও প্রমিত ভাষার পার্থক্য সুস্পষ্ট। আমরা একটু পার্থক্যগুলো দেখে নিই, খুব কম এখানে দেওয়া আছে, তারপর একটু পড়ে নি। দেখো, প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে, উপভাষা থাকে না। এই যে আমরা ব্যাকরণটা পড়ছি, এই ব্যাকরণটা কিসের জন্য তৈরি? প্রমিত ভাষার জন্য তৈরি, বুঝেছো? প্রমিত ভাষা আর উপভাষা কেন থাকে না? কারণ উপভাষা কিন্তু এসব ধারই ধারে না, আসলে তার অনেক রকম হয় নিজের গতিতে উপভাষা। চলে, নিজের গতিতে চলে। উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়, প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয়। ওই যে যা বলেছি আগে, প্রমিত ভাষা শেখার বিষয়, উপভাষা অর্জনের বিষয়, অর্জন করে নিতে হয়, বুঝেছো? শেখার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ দেখলাম। যে দাগ দিয়েছো, কেন দাগ দিচ্ছ? ভুল করে দিয়েছো মনে হয়। মিস যে দিয়েছে তাকে মিস ডাক কেমনে দিবে মিস? এনএনএট অপশনই তো বন্ধ। হ্যাঁ শোনো, আর আমি বন্ধ করে দিয়েছি। দেখো, এখন হচ্ছে কথ্য ভাষা, কথ্য ভাষা স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এখানে একটি কথা বলা হচ্ছে, দেখো, শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি, তখন ভাষা ব্যবহারে সচেতনতা দেখা যায়, তাই না? সচেতন ভাবে আমরা কথা বলি, সব ধরনের শব্দ আমরা এখানে ব্যবহার করি না। তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? কথ্য ভাষা বলে। অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় এ ভাষারও ব্যবহার করা হয়, বুঝেছো? এবারে আছে ব্যক্তি ভাষা। একই ভাষা সম্প্রদায়ের মধ্যে বাস করলেও সবার ভাষা অভিন্ন হয় না। অভিন্ন কি? একই রকম হয় না, ভিন্ন 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 ভাষা ব্যবহার করে। ব্যক্তির এই নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাই হলো ব্যক্তি ভাষা, বুঝেছো? আমরা ধরো তোমরা একটা একটা শ্রেণীকক্ষে অনেকজন ছাত্র থাকো, 50 জন থাকো, কোনো ক্লাসে আছে 60 জন, তাই না? তো সবার ভাষার কি মানে নিজস্ব ভাষা কি একরকম? তা কিন্তু নয়। আমরা প্রমিত ভাষায় কথা বলি যখন শিক্ষকের সাথে কথা বলি, বিশেষ প্রয়োজনে কথা বলি, কিন্তু যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলা হয় তখন কিন্তু নিজস্ব ভাষাটা চলেই আসে, এটা হচ্ছে সহজাত প্রবৃত্তি, সেই ভাষার কথা বলা হচ্ছে, বুঝেছো? এজন্য দেখো, এখানে একটা কথা বলা হচ্ছে, মহৎ সাহিত্যিকরা প্রত্যেকে নিজস্ব ভাষারূপ সৃষ্টি করেন। রচনা পড়লে আমরা বুঝি কোনটি কার রচিত, যেমন রবীন্দ্রনাথের রচনা, নজরুলের রচনা। এরপরে আছে দেখো সামাজিক ভাষা। সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে সামাজিক ভাষা বলে। মানুষ অসম আর্থসামাজিক ও শিক্ষাগত যোগ্যতার অধিকারী নিরক্ষর মানুষ যে ভাষায় কথা বলে, শিক্ষিত ব্যক্তিরা সেভাবে বলে না। সামাজিক পরিচয়ই ভাষাকে নির্ধারণ করে দেয়। এ ভাষা দু রকমের, উচ্চ শ্রেণীর ভাষা আর নিম্ন শ্রেণীর ভাষা। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী কি? ইয়েস মিস। হ্যাঁ, যারা বেশি শিক্ষিত তারা হলো উচ্চ শ্রেণীর ভাষায়
কথা বলে, আর যারা একটু কম সুবিধা লাভ করছে তারা নিম্ন শ্রেণীর ভাষায় কথা বলে। হ্যাঁ, যারা হচ্ছে অভিজাত সম্প্রদায়ের, অভিজাত, যারা ধন সম্পদ এবং শিক্ষা দীক্ষায় উচ্চ, তারা হচ্ছে উচ্চ শ্রেণী। ঠিক আছে, এই উচ্চ শ্রেণীর মানুষ বা অভিজাত শ্রেণীর মানুষ কোন ভাষার কথা বলে? উচ্চ শ্রেণীর ভাষার কথা বলে। দেখবা যে আহ, একজন শিক্ষিত এবং ধনবান লোকের ভাষা কিন্তু একজন দিনমজুরের তুলনায় আলাদা হবে, বুঝেছো? আর নিম্ন শ্রেণীর ভাষা কারা ব্যবহার করে? যারা শিক্ষা দীক্ষার সুযোগ কম লাভ করেছে, তারপর হচ্ছে কিংবা নিরক্ষর, কিংবা আর্থিক দিক থেকেও যারা সচ্ছল নয়, আবার সামাজিক সমস্ত সুযোগ সুবিধা তারা মানে ঠিক মতো ভোগ করতে পারে না, এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। এবং এরা কোন ভাষা ব্যবহার করে? নিম্ন শ্রেণীর ভাষা ব্যবহার করে। এরপরে আসছে পেশাগত ভাষা। পেশাগত, যে যে কাজটা করে সেই কাজের ধরন অনুযায়ীও কিন্তু তাদের ভাষা আছে, বুঝেছো? একজন রাজমিস্ত্রি যে ভাষায় কথা বলে, একজন চিকিৎসকের ভাষা নিশ্চয়ই একরকম হবে না, হবে আলাদা আলাদা হবে না? ইয়েস। তাই বলা Yes, হচ্ছে ma'am. যে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যই হলো পেশাগত ভাষা। যেমন চিকিৎসকের ভাষা, আইনজীবীদের ভাষা, প্রকৌশলীদের ভাষা, রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রিদের ভাষা ইত্যাদি। তারপর দেখো দ্বিতীয় ভাষা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা মানুষ কি ভাষা কথা বলে? প্রথমে মাতৃভাষায় কথা বলে। এছাড়াও তারা, কিছু শ্রেণীর মানুষ, সবাই আসলে দ্বিতীয় ভাষাটা শিখে না, প্রয়োজন হয় না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের আরেকটি ভাষার প্রয়োজন হয়, যারা বিশেষ করে বিদেশে যাত্রা করে, তাদের কিন্তু সেই ভাষাটাকে রপ্ত করতে হয়। আবার ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে, তারপর হচ্ছে কোনো চাকরি এ ধরনের কোনো প্রয়োজনে, কিংবা শিক্ষা দীক্ষার প্রয়োজনেও কিন্তু দ্বিতীয় ভাষা আয়ত্ত করতে হয়। দ্বিতীয় ভাষাটা কি দেখো, মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকেই দ্বিতীয় ভাষা বলে। একে বিদেশি ভাষাও বলা হয়। আমাদের দেশে দ্বিতীয় ভাষা হলো মূলত ইংরেজি। আমাদের দেশে দ্বিতীয় ভাষা কি? মূলত ইংরেজি ভাষা। ধর্মীয় কারণে আমরা অনেকে আরবি, সংস্কৃত, পালি ভাষা শিখি, এগুলো দ্বিতীয় ভাষা, বুঝেছো? পালি ভাষা কি? পালি ভাষা পালি একটা ভাষার নাম। বর্তমানে হচ্ছে আমরা আসলে পালি ভাষার ব্যবহারটা করি না, বুঝছো? একসময় ছিল, যেমন সেই বলা হচ্ছে দেখো ধর্মীয় কারণে পালি ভাষায় ধর্মগ্রন্থ হতে লেখা হয়েছিল, বুঝেছো? ভাষাটা এখন বর্তমানে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পালি ভাষা পড়ানো হয়, সংস্কৃত ভাষা পড়ানো হয়, বুঝেছো? যে সংস্কৃত ভাষা বর্তমানে কিন্তু নেই। শোনো, সংস্কৃত ভাষা, পালি ভাষা বর্তমানে কিন্তু অনুপস্থিত। এই ভাষাগুলো কেউ আর বর্তমানে ব্যবহার করে না, এগুলো বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। এখন বইয়ের মধ্যে সীমাবদ্ধ, কোন বইয়ে সীমাবদ্ধ? আমরা তো সব বই পড়তে যাই না, তাই না? ধরো সংস্কৃত ভাষার কথা যদি বলি, কিংবা পালি ভাষার কথা যদি বলি, হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে, হিন্দু আছো কেউ? হিন্দু কেউ আছো? আচ্ছা, যদি না থাকো, যেমন হচ্ছে মহাভারত, তারপর হচ্ছে রামায়ণ, এগুলো লেখা হয়েছিল কোন ভাষায়? সংস্কৃত ভাষায়, বুঝেছো? তাহলে এগুলো কি হিন্দুদের ধর্মগ্রন্থ না? তারপর বেদ, মিস মহাভারত মিস অনেক পড়তে মিস অনেক ভালো লাগে মিস, অনেক একটা ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এবং এটা যেটা মূল গ্রন্থ, ওটা কিন্তু অনেক বড়, বুঝেছো? অনেক বিশাল বড়, বিশাল বড় আমি সাইজের। স্যার আমি আরবিতে তো কোরআন শরীফ লেখা হয়েছে। হ্যাঁ, এটা তো আরবি ভাষা কিন্তু এখনো চলমান, এজন্য আরবির কথা আমি বলছি না। আমি যে দুইটা ভাষা এখন নেই, মানে বর্তমানে ব্যবহার করা হয় না নতুন করে, এই ভাষা দুইটার কথা বলছি। আরবি ভাষাতে এখনো কথা বলে না মানুষ, আরব দেশে কথা বলে। এছাড়াও জি মিস। মিস কোরআনে আছে আরবি ভাষা। হ্যাঁ, তো পবিত্র কোরআন শরীফেও কিন্তু আরবি ভাষা আছে, এবং আমরা কিন্তু আরবি ভাষা রপ্তও করেছি। বেশিরভাগই কিন্তু আমরা আরবি ভাষা জানি, মুসলিম সম্প্রদায়, তাই না? জানি না? ইয়েস মিস। তো এই যে আমরা রপ্ত করেছি, এটা কি কারণে রপ্ত করেছি? ধর্মীয় কারণে রপ্ত করেছি। না হলে আমাদের কিসের প্রয়োজন যে আরবি ভাষা আমরা রপ্ত করব? আমরা যদি না আরব দেশে কিংবা ওই ধরনের দেশে যাই যেখানে আরবি ভাষার প্রচলন আছে, আমরা তো আর যাচ্ছি না, তাই না? কিন্তু আমরা কি কারণে করছি? ধর্মীয় কারণে
রপ্ত করেছি। হিন্দুরা কি কারণে সংস্কৃত রপ্ত করেছে? ধর্মীয় কারণে করেছে। অনেকে শিক্ষার কারণেও করে, যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে, পালি নিয়ে পড়াশোনা করছে, তারাও কিন্তু রপ্ত করছে, করছে না? Yes, ma'am. Yes, তাহলে miss. আমাদের ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে এই ভাষাগুলো রপ্ত করার। এই যে আমরা নিজের মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো একটা ভাষাকে যখনই রপ্ত করছি, সেইটাই হবে দ্বিতীয় ভাষা। মনে থাকবে? তাহলে আমার দ্বিতীয় ভাষা যদি আরবি হয়, তোমাদের কারো কারো দ্বিতীয় ভাষা কিন্তু আরবি নাও হতে পারে। হয়তো কারোর হতে পারে ফার্সি দ্বিতীয় ভাষা, কারোর হতে পারে ইংরেজি, কারোর হতে পারে সংস্কৃত, কারোর হতে পারে স্প্যানিশ, মানে এরকম বিভিন্ন ধরনের ভাষা থাকতে পারে। দ্বিতীয় ভাষা মানে আমরা বাংলার পরে যে ভাষায় আর কি হ্যাঁ, চর্চা করি বাংলার পরে যে আমি কোনো আমি ভাষা তো চর্চা বাংলার করলে, পরে হ্যাঁ আমি তো বাংলা পড়ে তো মানে 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 হিন্দির একটু জানি, মানে কার্টুন দেখতে দেখতে শিখে আচ্ছা, ফেলেছি তাহলে তো তোমার তো দ্বিতীয় ভাষা হচ্ছে হিন্দি, তাই ছোটবেলায়। তো? আচ্ছা, হতেই পারে দ্বিতীয় ভাষা আমি হিন্দি হতেই হিন্দি, পারে। ইংলিশ, বাংলা Miss, আমরা এই তো তিনটা হিন্দি ভাষা জানি। পারি। বাহ, আমিও 3টা ভাষাই আমি পারি। এই 3টা ভাষা জানি মিস। তিনটা ভাষাই জানি। হুম, মিস বাংলা ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, হিন্দি থার্ড। আচ্ছা, খুবই ভালো যে তোমরা বাংলা ভাষা ছাড়াও যে হিন্দি ভাষা, ইংরেজি ভাষা রপ্ত করেছো, উর্দু মিস ভাষা। হিন্দি তো সবাই পারার কথা, কারণ হিন্দি মানুষ কার্টুন দেখে শিখে ফেলছে। Yes, miss. Yes, miss. আমি তো বুঝতেই পারছি। হিন্দিতে সবাই পারার কথা মিস, কার্টুনের জন্য সবাই হিন্দি শিখে ফেলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে বেশি বেশি দেখো না কিন্তু। তোমরা কিন্তু ভারতের কার্টুন, অনেক শোনো, এখন কার্টুন কার্টুন কিংবা দেখি না, সবাই চুপ এগুলো করো, বেশি বেশি দেখো না। এখন বয়সটা অবশ্য চলে গেছে। মুভি দেখি। আর সবাই চুপ, সবাই চুপ থাকো। এই, চুপ করো। সবাই সবাই চুপ করো। আমরা দ্বিতীয় ভাষা সম্বন্ধে জেনেছি এবং অনেকের কাছ থেকেই পেয়েছি যে তারা দ্বিতীয় ভাষা কেন তৃতীয় চতুর্থ ভাষাও জানে। আচ্ছা, ঠিক আছে, নাও। ঠিক আছে, আমরা এখন পরে ফিরে আসি। আমরা দ্বিতীয় ভাষা সম্বন্ধে জানলাম যে আমাদের মাতৃভাষার পরে আমরা যে কোনো ভাষায় শিখি না কেন, সেটা কোন ভাষা কোন পর্যায়ে পড়বে, দ্বিতীয় ভাষার পর্যায়ে পড়বে। তো এরপরে আসছে সাধু ও চলিত ভাষা। সাধু ও চলিত ভাষা, এই যে সাধু ও চলিত ভাষা তোমরা সেই ছোটবেলা থেকেই পড়ছো সাধু ও চলিত ভাষা সম্বন্ধে। তো একটু বলো তো, তোমাদের থেকে একটু শুনি। আমি জানতে চাচ্ছি, জিসাদ জিসাদ আদনান, তুমি বলো। আমি বলবো। না, আমি জিজ্ঞেস করেছি জিসাদের কাছ থেকে। জিসাদ বলো, শব্দ করো না। তুমি বলো সাধু ভাষা সম্বন্ধে। সাধু ভাষা সম্বন্ধে তুমি কি জানো, তাই আমাদেরকে জানো। সাধু ভাষা, হুম, সাধু ভাষা হলো এমনিতে তুমি কিছু সাধু জানো? ভাষা কি বলবো? হ্যাঁ বলো, সাধু ভাষা সম্বন্ধে যা জানো তাই বলো। অনেকদিন থেকেই তো পড়ছো সাধু ভাষা সম্বন্ধে, তাই না? সে এখন ভাত খাইতেছে, হুম, আচ্ছা, সে উদাহরণ। পড়ছে। মিস এখন কি কোনো বলো পরীক্ষা না। হবে? এখন কিভাবে পরীক্ষা হবে? সে ভাত খাচ্ছে না তো, সে ভাত খাইতেছে, কিংবা সে ভাত খাইতেছিল, এরকম সে মানে স্কুলে ক্রিয়াপদ। যাইতেছে। সবকিছুই হবে ক্রিয়াপদের মিস, আমি পূর্ণরূপে ব্যবহৃত, ঠিক আছে? ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হবে এখানে। তাহলে আচ্ছা, ঠিক আছে, তুমি আর একটু ভালো করে পড়বে। এরপরে হচ্ছে বলবে। রিজওয়ান বলো তো দেখি, রিজওয়ান তোমার থেকে শব্দ আসলে তুমি বলো দেখি, সাধু ভাষা সম্বন্ধে আমি তুমি কি জানো? কাশতেছিলাম। মিস, যে ভাষা পুরোনো দিনে মানুষ ব্যবহার করতো সেটাই সাধু ভাষা। পুরোনো দিনে ব্যবহার করতো? পুরোনো দিনে মানুষ কি কথা বলতো, সেই সব সাধু ভাষার কথা বলতো? আমি এই যে বলবো। খাইতেছিল, মিস, আমি একটু সাধু ভাষা যাইতেছিল, সম্পর্কে এগুলা তো বলি। পুরোনো দিনে বলো। ইউজ করতো এই ভাষা। বলো। মিস যেমন এরকম হবে যে
আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, আমাদের সময় শেষের পথে। নাম বলি আচ্ছা বলো দেখি। মিস, যেমন সে সে খাইতে খাইতে ঘুমিয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি অনেক কিছু জানো। আমি জানতে নাটক, চেয়েছি, সংলাপ শোনো, ইত্যাদিতে হলো সাধু ভাষা ব্যবহার হয় না, চলিত ভাষা, নাটক। আচ্ছা আমি এবার বলি, দেখো, সাধু ভাষা আর চলিত ভাষা, সাধু ভাষা সবসময় লিখিত রূপে ব্যবহার করা হতো বা হয়, কিন্তু চলিত ভাষা লিখিত রূপেও ব্যবহার করা হয়, আবার কথ্য রূপেও ব্যবহার করা হয়। বুঝেছো পার্থক্য এটা? আর একটা পার্থক্য, সব থেকে বড় পার্থক্য কোনটা জানো? সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহার করা হয়, আর চলিত ভাষায় এই ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। এবার কি পার্থক্য বুঝতে পারছো? ক্রিয়াপদ আর সর্বনাম পদ চেনো তো? ক্রিয়াপদ আর সর্বনাম পদ চেনো? সর্বনাম পদ কি? বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় বা যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ক্রিয়া ইংলিশে মিস সর্বনাম পদ। মিস Pronoun. ইংলিশে যাকে প্রোনাউন বলে, প্রোনাউন বলে, হ্যাঁ। ইয়েস এবার মিস। বুঝতে পারছো? সর্বনাম পদ বাংলায় আর ইংলিশে প্রোনাউন। দেখো, বলা হচ্ছে মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কঠিন। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষায় সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলাভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। বুঝতে পারছো? বলছে কি এখানে, ভালো করে দেখো, সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন, সাধু ভাষা কি সৃষ্টি করা হয়েছে? মনে থাকবে এটা, সাধু ভাষা মানুষ সৃষ্টি করেছে। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি নয়, এটা মানুষের সহজাত প্রবৃত্তি নয়। সহজাত প্রবৃত্তি কোনটা? চলিত ভাষা বা কথ্য ভাষা, বা ওই যে উপভাষা হতে পারে, আঞ্চলিক ভাষাটাও হতে পারে। মনে থাকবে? বলছে আরেকবার পরে দেখো, সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তারা কি করতেন? এই কথ্য ভাষাকে পছন্দ করতেন না, অর্থাৎ যে চলিত ভাষাটা প্রচলিত ছিল সে ভাষাকে পছন্দ করতেন না। তারা তাই নতুন একটা ভাষা সৃষ্টি করলেন যার নাম হলো সাধু ভাষা। সাধু বা যারা হচ্ছে ওই যে অভিজাত শ্রেণীর ভাষা ছিল সাধু ভাষা। বুঝেছো? এরা সাধারণত নিম্ন বর্গের মানুষের সাথে মিশতে চাইতেন না। তারপর বলছে দেখো, তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন। এগুলো ভালো করে লক্ষ্য করো। বলো কি বলছো, বলো ঝটপট বলো, 10 মিনিট সময় আছে আর। আজকে হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ হোমওয়ার্ক তো দেবই, আগে শেষ করে নেই। দেখো আমাদের তো আজকেও আগামী ক্লাস থেকে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। দেখো, এই যে সাধু ভাষা যারা সৃষ্টি করলেন তারা কোন ভাষায় পণ্ডিত ছিলেন? সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন। এই প্রশ্নটা দাগিয়ে নাও। তারা কি করতেন? সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন। ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। কোন ভাষার আদলে তৈরি করেন সাধু ভাষা? সংস্কৃত ভাষার আদলে। মনে থাকবে? বুঝতে পারিনি। কোন লাইনটা? তুমি কোথায় থাকো? ভালো করে শুনো না কেন? সংস্কৃত ভাষার পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। সব পণ্ডিতই যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যাবে যে এ ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। এই বিষয়গুলো দাগিয়ে রাখো। প্রথম দিকের সাধু ভাষা ছিল আড়ষ্ট। এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগে গেছে।
মিস আরষ্ট মানে কি? আরষ্ট মানে কি? মিস আরষ্ট আরষ্ট অর্থ মানে হচ্ছে, শোনো, আরষ্ট আমরা অর্থ যদি ভাষার মুখে ক্ষেত্রে এটা উচ্চারণ বলি যে করা। হ্যাঁ কঠিন ছিল, কঠিন প্রকৃতির, জটিল, উচ্চারণ করতে কষ্ট হয় এমন কিছু। তারপর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন, এজন্য তাকে বাংলার সাধু ভাষার জনক বলা হয়। এটা দাগিয়ে রাখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন। কোন কাজ করেন? প্রাঞ্জল করেন। সাধু ভাষা উদ্ভাবন করেন। সাধু ভাষা উদ্ভাবন করেন না, সাধু ভাষা প্রাঞ্জল প্রাঞ্জল করেন, বুঝেছো? এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে প্রাঞ্জল অনেকদিন মানে কি? লেগেছেন, সহজ করেন। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এইটা দেখো, একটা বচনের একটা অংশ আছে, তারপরেও কত কঠিন লাগছে আমাদের, একটু পড়ে দেখি। দেখো, নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চল কোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রহিত মৎস্যে গ্রাস করে। সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। কঠিন না মনে হচ্ছে? সাধু ভাষা এমন। ইয়েস মিস। তখন চলিত ভাষার প্রচলন ছিল না বললেই চলে। এরপরে দেখো, সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন, অর্থাৎ নবীন কি নতুন, এরপরে এসেছে চলিত ভাষা। সাধু রীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে, আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করায় চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। তাহলে দেখো, সাধু রীতির জন্ম হয়েছে কবে? 1800 সালের দিকে, আর চলিত ভাষা সৃষ্টি হয়েছে 1914 সালের দিকে। তাহলে 114 বছর পরে কথা। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করায় চলিত ভাষার সৃষ্টির প্রেরণা। এ ভাষা জীবন ঘনিষ্ঠ, আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। অর্থাৎ সাধু ভাষা পড়তে গিয়ে আমাদের যে কষ্টটা হচ্ছে, মানে উচ্চারণ করতেই কষ্ট হচ্ছে, তারপরে তো পরে বোঝার তো বিষয় আছেই, বুঝতেও কষ্ট হয়। কিন্তু চলিত ভাষা রীতির ক্ষেত্রে কিন্তু তেমন হয় না। দেখো, এই ভাষা রীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এই ভাষায় ব্যবহার করা যায়। একটা কয়েকটি লাইন এখানে আছে, দেখো, রবীন্দ্রনাথ চলিত ভাষায় লিখেছেন সাহিত্যের তাৎপর্য নামক প্রবন্ধ। এখান থেকে কয়েকটি লাইন তুলে দেওয়া হয়েছে। দেখো, সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলার জন্য, অর্থাৎ সাহিত্যেরই উদ্দেশ্যে। শাকসবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ, ফসল ফলানোর যোগ। ঠিক আছে, তাহলে সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু আমরা এর আগে যে পড়লাম একটা অংশ, সে অংশে অনেক কঠিন মনে হচ্ছে না? তাহলে এটা হচ্ছে সাধু ভাষা। এটার জনক কে? এটা জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম কি করেন? এই সাধু ভাষা প্রাঞ্জল করেন। সাধু ভাষা প্রাঞ্জল করে। এর আগেও সাধু ভাষা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছুই হয়েছে, কিন্তু এটাকে একসাথে সংযুক্ত করে মানুষের প্রাঞ্জল করে গড়ে তোলার কাজটা করেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাধু ভাষার জনক বলা হয়। আর 5 মিনিট আছে, আমি সময় দিয়ে দেব। মিস সময় দিয়ে দেন। দিয়ে দেন, আর 5 মিনিট। শোনো, আমাদের অনুশীলনের এটাও শেষ। তোমাদের কাজ হচ্ছে এই পুরোটা অধ্যায় জুড়ে একটু ভালোভাবে আয়ত্ত করা, বুঝেছো? এখানে তো অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে, এগুলো হ্যাঁ, এগুলো সাথে সাথে পড়বে, এবং এর সাথে পড়বে বইয়ের মধ্যে যে ছোট ছোট প্রশ্ন আছে সেগুলো, বুঝেছো? এখানে প্রশ্ন আছে, বুঝবো নাকি শুধু মানে পড়বো? পড়বে এবং বুঝবে। আর প্রত্যেকে কি করবে? শোনো, আমি বলি, এখানে কি 39টা প্রশ্ন আছে, তাই না? এই 39টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে, আর বইয়ের মধ্যে থেকে তোমরা এক একজন 20টা করে প্রশ্ন লিখবে। বানিয়ে লিখবো না, বানিয়ে ব্যাকরণ বানিয়ে কিভাবে লেখে?
মিস না না প্রশ্নগুলো বানিয়ে লিখবো। অবজেক্টিভ লিখলে? মিস অবজেক্টিভ